চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। মন্ত্রিসভার ৪৭ সদস্য নিয়ে নতুন সরকারের যাত্রা। চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয় নতুন মন্ত্রীদের, ব্যর্থ হলে মাঝপথে সরিয়ে দেওয়া হবে বললেন কাদের। কুমিল্লায় বাসে আগুন ও নাশকতা মামলায় জামিন পাননি খালেদা। ১৬ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানি। রাজধানীর উত্তরা ও গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়িতে আগুন, যানজটে নাকাল যাত্রীরা। বিশ্ব অর্থনীতিতে ২ ধাপ এগিয়ে ৪১তম অবস্থানে বাংলাদেশ, যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি তাইজিন রহমান। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকালে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। রাষ্ট্রপতির কাছে আরও শপথ নেন নবীন প্রবীণের মিশেলে চমক নিয়ে আসা ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। আওয়ামী সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয় মেয়াদে মন্ত্রিসভার শপথ গ্রহণ। সাজ সাজ রব বঙ্গভবন জুড়ে। বেলা ৩টার মধ্যে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা। নির্দিষ্ট সময়ের আগেই যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। জাতীয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। 4 পর্যায়ে যথাক্রমে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ ও মাননীয় উপমন্ত্রীগণ শপথ গ্রহণ করবেন। সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করেন। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। শপথ বাক্যে স্বাক্ষর করেন চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে শেখ হাসিনা। এর পরপরই মন্ত্রিসভায় স্থান পাওয়া ২৪ জন মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় ও মন্ত্রিসভার গোপনীয়তা রক্ষার শপথ নেন রাষ্ট্রপতির কাছে। স্বাক্ষর করেন প্রয়োজনীয় নথিতে। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য প্রকাশ করিব। ১৯ প্রতিমন্ত্রী একইভাবে শপথের আনুষ্ঠানিকতা শেষ করেন। শপথ নেন ৩ উপমন্ত্রীও। পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। আগামী ৫ বছর সদ্য শপথ নেয়া এই নতুন মন্ত্রিপরিষদ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বাস্তবে, এমনটাই প্রত্যাশা সবার। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, বঙ্গভবন, ঢাকা। চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয় জানালেন নতুন মন্ত্রীরা। বঙ্গভবনে শপথ নেওয়ার পর তারা সাংবাদিকদের কাছে এ প্রত্যয় জানান। তবে পারফরমেন্স ভালো না হলে মাঝপথে সরে যেতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আদিত্য মামুনের রিপোর্ট। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে শপথ নেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। একে একে শপথ বাক্য পাঠ করেন ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী। শপথ গ্রহণের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান নবনিযুক্ত মন্ত্রীরা। বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যে জনগণের যে প্রত্যাশা তা যেন পূরণ করতে পারি। ভালো গণমাধ্যম, সেটা পত্রিকা হোক কিংবা টেলিভিশন হোক, কিন্তু তারা ভালো কাজ করতে চায়, নানা প্রতিবন্ধকতার কারণে তারা কাজ করতে পারে না। আমি মনে করি তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে কিভাবে সহায়তা করা যায় সেই জিনিসটা আমি দেখব। সকল অনিয়ম দূর করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে জানান এই সব দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। দেশের নিরাপত্তা
আমরা সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগেই বলেছেন, জিরো টলারেন্সের কথা। এবং দ্বিতীয়টি আমাদের যে মেধা, আমাদের তরুণ সমাজকে মাদকের থেকে রক্ষা করা। বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উন্নয়নের মহাসড়কে যেতে আমরা সহায়কের ভূমিকা পালন করতে পারি, ভালো ভূমিকা, সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, নতুনদের পারফরমেন্স দেখে ভবিষ্যতে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। রিসাপল হবে, এর মধ্য দিয়ে অনেকে যাবেন, আবার পারফরমেন্সের ভিত্তিতে অনেকে আবার ভালো পারফরমেন্স না করতে পারলে অনেককে মাঝপথেও বিদায় নিতে হবে। মন্ত্রিসভায় জোটের শরিক দলের নেতারা স্থান না পেলেও সংকট হবে না বলেও জানান ওবায়দুল কাদের। সরকারের মধ্যে দলটা হারিয়ে যাক, এটা আমরা চাই না। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল বোমা হামলা করে 8 জন পুড়িয়ে মারার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আবারও পিছিয়েছেন আদালত। পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে 16 জানুয়ারি। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ হাবিবুর রহমান মামলার চার্জ গঠন ও জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করেন। 2015 সালের 3রা ফেব্রুয়ারি 20 দলীয় জোটের অবরোধের সময় 14 গ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারায় 8 জনের মৃত্যু হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় খালেদা জিয়া সহ 69 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ। ন্যূনতম মজুরি বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরা ও গাজীপুরে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। দীর্ঘ সময় সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আহমেদ বাবুর সহায়তায় আফসান আলীর রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর তালিকায় 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। এবছর প্রবৃদ্ধির হার হবে 7.5%। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিকে এ তথ্য উঠে আসে। এতে বলা হয়, গত বছরের তুলনায় 2 ধাপ এগিয়ে 2019 সালে 41তম অবস্থানে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুর মতো চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সম্প্রতি আধুনিকায়নের ক্ষেত্রে বাংলাদেশ অনেক অগ্রগতি হয়েছে। এছাড়া সরকারি ব্যয়, রেমিটেন্স ও রপ্তানির ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এর ফলে 2033 সাল নাগাদ বিশ্বের শীর্ষ 25 বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ পৌঁছাবে বলে আভাস দেওয়া হয়েছে। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, ছিন্নমূল মানুষের ভোগান্তি। বুধবার শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। উত্তরাঞ্চলে জেঁকে বসা শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। খড়কুটো জ্বালিয়ে গ্রামাঞ্চলের মানুষ উষ্ণতা বাড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রংপুর ও গাইবান্ধায় এরই মধ্যে মারা গেছে 5 জন। এছাড়া নীলফামারী ও রংপুরে দগ্ধ হয়ে হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন। এদিকে ঠাকুরগাঁওয়ে হাসপাতালে শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। 21 প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। রংপুর অঞ্চলে স্মরণকালের প্রচণ্ড শৈত্যপ্রবাহে জনজীবন পুরোপুরি অচল হয়ে পড়েছে। তাপমাত্রা প্রতিদিনই কমছে। গত 1 সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। হতদরিদ্র পরিবারগুলোর শীতবস্ত্র না থাকায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন অনেকে। গত 24 ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও 2 জন। এ নিয়ে গত 5 দিনে 4 জন দগ্ধ হয়ে মারা গেছে। অন্যদিকে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে 20 জন। এদের মধ্যে আরও 6 জনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের অবশ্যই সতর্কতা বাড়াতে হবে, গরম কাপড় ব্যবহার করতে হবে, এই ধরনের খোলা আগুনের তাপ নেওয়া যাবে না। গাইবান্ধায় কুয়াশা কিছুটা কমলেও ঠান্ডা বাতাসের কারণে শীত কমছে না।
এদিকে শীতের কবল থেকে রক্ষা পেতে রসুলপুরে রোববার রাতে আগুন পোহাতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই নদীর বাতাস খুব হাওয়া বাতাস, তার জন্য শীত একটু বেশি লাগে। কম্বলও নাই, কোনো কিছুই নাই বাবা। আগুন তাপাতে গিয়ে নীলফামারীতে শিশুসহ 4 জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শীত মোকাবেলা করতে গিয়ে অসচেতনতার কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলে জানান চিকিৎসক। ঠান্ডা আছে, বাচ্চা চুলা ফাঁস দিয়ে খারাপ পড়ে গেছে। চারপাশ দিয়ে আমার আগুন ঘিরে ধরছে। বাচ্চাটা কোলাচ্ছিল, বাচ্চাটা মাটিতে রেখে দিয়ে টিউবওয়েলের পাড়ে গেছিলাম। 4 জন পরারোগী ভর্তি আছে। আমাদের এখানে যেটুকু সম্ভব সর্বোচ্চ চিকিৎসা আমরা এখানে দেওয়ার চেষ্টা করতেছি। এদিকে ঠাকুরগাঁওয়ে কনকনে শীতে শিশুরা আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া সহ অন্যান্য রোগে। আধুনিক হাসপাতালে শিশুদের জন্য 18টি শয্যা থাকলেও প্রতিদিন ভর্তি থাকছে শতাধিক শিশু। ডাক্তার ওষুধ লিখে দিল আর ভর্তি করায় দিল, ভর্তি হইলাম, তারপরে ওষুধ দোকান থেকে কিনে আনা লাগে। এদিকে এসব এলাকায় ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। রত্না জামান, 21 টেলিভিশন। বুধবার থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার বসছে 24তম আসর। স্টল প্যাভিলিয়ন নির্মাণের পর চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। অন্যবারের তুলনায় এবারে মেলা আকর্ষণীয় হবে বলে আশা করছেন আয়োজক ব্যবসায়ীরা। রাজধানীর শেরেবাংলা নগরে 12.5 লাখ বর্গফুট এলাকায় 593টি প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন আর স্টল থাকবে বিভিন্ন পণ্য নিয়ে। মিনালা দিবার রিপোর্ট। আর মাত্র একদিন পরই পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। স্টল প্যাভিলিয়ন তৈরির কর্মযজ্ঞ তুঙ্গে। দেশি বিদেশি বিভিন্ন স্টল আর প্যাভিলিয়নে স্থান পাবে রকমারি পণ্য। মেলার প্রধান ফটক তৈরি হচ্ছে বর্তমান সরকারের উন্নয়নের অন্যতম দৃষ্টান্ত মেট্রো রেলের আদলে, যা এবারের মেলায় অন্যতম আকর্ষণ। বেশিরভাগ প্যাভিলিয়ন তৈরির কাজ শেষ, সাজানো গোছানোর কাজ করছেন কর্মীরা। সব কাজ খুব ভালোভাবে এগোচ্ছে এবং ইনশাআল্লাহ যে সময়টা আছে এর মধ্যে আমরা হোপফুলি 100% ফিনিশ করে ফেলবো। আশা করি যে আমরা এই বছর অনেক ভালো করব। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে এবার বেচাকেনা ভালো হবে বলে আশা ব্যবসায়ীদের। নির্বাচন যেহেতু হয়ে গেছে, ওভারঅল দেশের পরিস্থিতি তো ভালো আছে, তো আমরা আশাবাদী যে গতবারের তুলনায় এবার ভালো হবে। সবকিছুই ঠান্ডা আছে, মোটামুটি সবকিছুই ঠিকঠাক। সো হোপফুলি এবার আমরা ভালো হবে, গতবারের চেয়ে এবার নিশ্চয়ই ভালো হবে। যদিও নির্বাচনের কারণে 9টা দিন অলরেডি পিছিয়ে গেছে, তারপর আমরা আশা করতেছি যে যেহেতু বাণিজ্য মেলা প্রত্যেক বছরই হয় এবং এটার একটা আলোড়ন তো আছে। এবার মেলায় ছোট বড় প্যাভিলিয়ন সহ মোট 593টি স্টল থাকছে। টোটাল সংখ্যা হচ্ছে স্টল, প্রিমিয়ার স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন নিয়ে 593টি সংখ্যা এবার বাড়ায় ফেলছি আমরা, প্রায় গতবারের 3-4 গুণ বেশি। বাণিজ্য মেলার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন সেবা সংস্থার কর্মীরাও। 9 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর সবার জন্য উন্মুক্ত করা হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরে নারীর নিরাপত্তা ও গণধর্ষণের প্রতিবাদে সমাবেশ হয়েছে। উপজেলার পাখার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিহীন কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উন্নয়ন সংস্থা নিজেরা করির সমন্বয়ক খুশি কবির। সমাবেশ থেকে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী ধর্ষকদের প্রতিহত করার আহ্বান জানানো হয়। এছাড়া ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ও নারীদের নিরাপত্তার দাবি জানান বক্তারা। টানা 7ম দিনের মতো চলছে কার পাস সিস্টেম বাতিলের দাবিতে ফেনীর বিলোনিয়া স্থলবন্দরে শ্রমিকদের ধর্মঘট। স্থবির হয়ে পড়েছে স্থলবন্দরের কার্যক্রম। সহকারী রাজস্ব কর্মকর্তা আতিকুর রহমান জানান, অচল অবস্থা নিরসনে শনিবার ফেনীর বিজিবি ক্যাম্পে জেলা প্রশাসন ও শ্রমিকদের মধ্যে বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। গত বছরের 8 ও 9 অক্টোবর ভারতের নয়াদিল্লিতে দুই দেশের যৌথ সভায় বিলোনিয়া, রৌমারী, চাতলাপুর ও ধানুয়াই স্থলবন্দরে কার পাস সিস্টেম চালুর সিদ্ধান্ত হয়। 1 জানুয়ারি থেকে এটি কার্যকর করে বন্দর কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আন্দোলনের ডাক দেয় শ্রমিকরা।
8 বছরে কয়েকবার বিচারিক কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি কুড়িগ্রামের ফেলানী খাতুন হত্যার বিচার কাজ। এতে হতাশ ফেলানীর পরিবার। 2015 সালের 13 জুলাই ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চ ফেলানী হত্যার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সুপ্রিম কোর্টে রিট করে। 2017 সালের 25 অক্টোবর শুনানির পর ভারতীয় সুপ্রিম কোর্টে বারবার তারিখ পিছিয়ে যায়, ফলে থেমে যায় ফেলানী হত্যার বিচার ও ক্ষতিপূরণের দাবি। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হয় ফেলানী। এখন আমি আশা করি সরকারের কাছে বিচারটা যেন দুরন্ত করে, আর বিচারটা যেন সেইভাবেই হয়। অনেকবার আমি কান্দাকাটি করে বলতেছি যে সরকারের কাছে যে ফেলানী বিচারটা পাবো, কিন্তু উনারা গুরুত্ব দিয়ে আমার বিচারটা করে দিতেছে না। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ। আঞ্চলিক কর্মসংস্থান বাড়াতে সরকারের নেয়া পদক্ষেপের অংশ হিসেবে বঙ্গবন্ধু সেতুর কাছে গড়ে উঠছে বেসরকারি পর্যায়ে বৃহৎ অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন। কয়েক বছরের মধ্যে কারখানা স্থাপনের উপযোগী করতে জমি অধিগ্রহণের পর চলছে মাটি ভরাটের কাজ। কর্তৃপক্ষ বলছে অর্থনৈতিক এই জোনে 5 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ 1041 একর জমি অধিগ্রহণের পর চলছে মাটি ভরাটের কাজ। এখানে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ সহ অবকাঠামোগত সুবিধার পাশাপাশি থাকছে জল, স্থল ও রেলপথে পণ্য সরবরাহের সুবিধা। আগামী কয়েক বছরের মধ্যে 400 ভারী শিল্প কারখানা প্রতিষ্ঠার কথা জানান উদ্যোক্তারা। 3200 কোটি টাকার এই মেগা প্রকল্প বাস্তবায়ন হলে মাসে প্রায় $4 বিলিয়ন মূল্যের পণ্য উৎপাদন সম্ভব বলেও আশা তাদের। 11টি শিল্প প্রতিষ্ঠান একটি সমন্বয়ে এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে। এখানে গ্রিন কনসেপ্টে গ্রিন করা হবে, এখানে ওয়াটার বডি রাখা হবে এবং সমস্ত কিছু পরিকল্পিত উপায়ে আমরা রাখবো। গ্যাস আর বিদ্যুৎ এবং অবকাঠামো এই তিনটে যদি ঠিকমতো আমরা পাই, তাহলে আশা করি 5 লক্ষের উপরে কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে আমরা চেম্বারের তরফ থেকে ফেডারেশনের মাধ্যমে বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে বিদেশি ইনভেস্টরদেরকে আমরা এই কর্মজনে আসার আহ্বান জানাইছি। এদিকে ঘরের কাছে কাজের সুযোগ সৃষ্টি হওয়ায় দারুণ খুশি স্থানীয়রা। আমরা যারা হতদরিদ্র, অবহেলিত, বঞ্চিত মানুষ, যেহেতু 5 লক্ষ লোকের কর্মের ব্যবস্থা, এর জন্য আমরা অত্যন্ত খুশি। আমরা যেখানে কর্মের জন্য আগে দাঁড়ে দাঁড়ে ঘুরতাম বা বেড়াতাম, কর্ম পেতাম না, কিন্তু এখন কর্ম আমাদের ঘরের কাছে এসেছে। এটা আমাদের চর এলাকার জন্য ভাগ্য খুলে গেছে। এই টাকা পয়সাগুলো আমরা আশেপাশে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর দাম এখন 3 গুণ হয়েছে। ব্যবসায়িক কার্যক্রম শুরু হলে দেশের উত্তরাঞ্চলের প্রধান কর্মক্ষেত্র হবে এই ইকোনমিক জোন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও ইসলামী ব্যাংক বিরতির পর থাকবে। চট্টগ্রামের 4 মন্ত্রীর কাছে অবকাঠামো, বন্দরের উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের প্রত্যাশা। ইরানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প, অন্তত 75 জন আহত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। ন্যূনতম মজুরি বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরা ও গাজীপুরে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে। দীর্ঘ সময় সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আহমেদ বাবুর সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। রাজধানীর এয়ারপোর্ট থেকে উত্তরা ও আব্দুল্লাপুর পর্যন্ত সড়কে সকাল 9টা থেকে অবস্থান নেয় পোশাক শ্রমিকরা। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে তারা। বেলা বাড়তে থাকলে সড়কগুলোতে সৃষ্টি হয় যানজটের। বিক্ষোভের এক পর্যায়ে বাসে আগুন ও গাড়ি ভাঙচুর করা হয়। ভোগান্তিতে পড়েন পথচারী আর যাত্রীরা। দুপুরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেয়। 5 ঘণ্টা পর সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে একই দাবিতে গাজীপুরে 3টি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করে প্রায় 1.5 ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ জানায় মালিকবাড়ি এলাকায় গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করে সকাল 9:30টার দিকে মহাসড়কে অবস্থান নেয়। পরে পুলিশ কাঁদানি গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় 5 পুলিশ সহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। প্রায় 1.5 ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকার পর বেলা 11টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। আফসানা নীলা, 21 টেলিভিশন। মন্ত্রিসভায় স্থান পাওয়া চট্টগ্রাম অঞ্চলের 4 নেতা দেশের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা স্থানীয়দের। আর তাগিদ দেন আঞ্চলিক অবকাঠামো, বন্দরের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন সহ সুশাসন প্রতিষ্ঠার। হাসান ফেরদৌসির রিপোর্ট, জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার 47 সদস্যের শপথের মধ্য দিয়ে শুরু হয় নতুন সরকারের যাত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকর্মী হিসেবে রয়েছেন চট্টগ্রাম অঞ্চলের 4 নেতা। তাদের মধ্যে তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন ডক্টর হাসান মাহমুদ, ভূমি মন্ত্রণালয়ে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে আছেন বীর বাহাদুর উষয় সিং, আর শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন, নগরীর জলাবদ্ধতা নিরসন সহ দক্ষিণ পূর্ব অঞ্চলের অগ্রযাত্রায় এই 4 মন্ত্রীর বিশেষ ভূমিকা থাকবে বলে প্রত্যাশা সবার। আশা করি উন্নয়নের যে ধারা সেটা অব্যাহত থাকবে এবং রাস্তাঘাটের যে দুরবস্থা সেটা খুব সহসা আমরা কেটে উঠে আমাদেরকে একটা সুন্দর নগরী উপহার দেবে। নতুন মন্ত্রিত্ব অর্জন করেছে তারা যেন আমাদের চট্টগ্রামের দিকে নজর রাখে, চট্টগ্রামের জলবদ্ধতার দিকে নজর রাখে, চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার দিকে নজর রাখে। মন্ত্রিসভায় নতুন ও তরুণদের প্রাধান্য দেয় সরকারের কাজের গতি বাড়বে বলে মনে করেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। দেশে বিদেশে সকল ক্ষেত্রে এটা প্রশংসিত হবে এবং সমাদৃত হবে এবং ওনার যে ভিশনটা আছে 2041-এর মধ্যে বাংলাদেশকে পৃথিবীর উন্নত রাষ্ট্রের পর্যায়ে নিয়ে গিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যেই এই মন্ত্রিসভা একটা সহায়ক ভূমিকা রাখবে। পুরনোরা সরে গিয়ে নতুনদেরকে জায়গা দেওয়া হচ্ছে, নেতৃত্বের নতুন নববিকাশ হচ্ছে। এটা যেমন একটা কল্যাণকর দিক, সুন্দর দিক এবং সম্ভাবনার দিক, তেমনি আবার চট্টগ্রামে একজন তরুণ সাংসদ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ব্যারিস্টার নফেল। এটি খুব একটি বড় আশা জাগা নিয়ে। চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন হলে পুরো দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে বলে মনে করেন সুশীল সমাজ ও রাজনীতিবিদরা। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। সাতক্ষীরার আশাশুনিতে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে জয়দেব সরকার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এছাড়া আশুলিয়ায় এক ধর্ষিত কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সাতক্ষীরার গাবতলা গ্রামের 3য় শ্রেণীর শিশু প্রাইভেট পড়তে গেলে শিক্ষক আম্বিকা রানীর ভাই জয়দেব তাকে ধর্ষণ করে। শিশুটি অজ্ঞান হয়ে পড়লে তাকে পুকুরে ফেলে দেয় সে। পরে মৃত শিশুটিকে উদ্ধার করে আটক করা হয় জয়দেবকে। সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে আশুলিয়া ধর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের একদিন পর রহস্যজনক মৃত্যু হয়েছে নির্যাতনের শিকার কিশোরীর। ধর্ষণের ঘটনায় অপমান ও ক্ষোভে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। চাঁদাবাজিতে অভিযুক্ত চট্টগ্রাম কমার্স কলেজের সাবেক ছাত্র মহিউদ্দিন সোহেল গণপিটুনিতে নিহত হয়েছেন। বন্দরনগরীর পাহাড়তলিতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় স্টেশন রোড বাজারের পাশে রেলের 2টি স্টাফ কোয়ার্টার মহিউদ্দিনের নিয়ন্ত্রণে ছিল। অনুসারীদের দিয়ে সেখানে তিনি নিয়মিত চাঁদাবাজি করতেন। টাকা না দিলে লোকজনকে নির্যাতন করা হতো। এরই ক্ষোভে ব্যবসায়ী সহ স্থানীয়রা তাকে গণপিটুনি দিলে তিনি প্রাণ হারান। বান্দরবানে অসচ্ছল মানুষদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা এবং শীত বস্ত্র দিয়েছে সেনাবাহিনী। এই উপলক্ষে বান্দরবান জোন কমান্ডারের কার্যালয়ের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয়দের হাতে সহায়তার অর্থ ও শীত বস্ত্র তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM আবদুল্লাহ আল আমিন। তিনি জানান, সেনাবাহিনী দুর্গম পাহাড়ে বিভিন্ন উন্নয়ন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এবার BRB কেবলস ব্যবসা বাণিজ্যের খবর।
টানা দর বৃদ্ধির পর মূল্য সংশোধন হয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৯৯টির, আর ৩০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ৩১ পয়েন্ট কমে নেমে আসে ৫,৬৫৫ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল ৯৬৫ কোটি ৫৩ লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৭১টির, আর ১৭টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৪১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭:২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। মন্ত্রিসভার ৪৭ সদস্য নিয়ে নতুন সরকারের যাত্রা। চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয় নতুন মন্ত্রীদের, ব্যর্থ হলে মাঝপথে সরিয়ে দেওয়া হবে বললেন কাদের। কুমিল্লায় বাসে আগুন ও নাশকতা মামলায় জামিন পাননি খালেদা। ১৬ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানি। রাজধানীর উত্তরা ও গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়িতে আগুন, যানজটে নাকাল যাত্রীরা। বিশ্ব অর্থনীতিতে ২ ধাপ এগিয়ে ৪১তম অবস্থানে বাংলাদেশ, যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।